আমি মোহাম্মদ মনিরুল ইসলাম ভুঁইয়া, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানিতে তোমরা ভালো আছো। আমি ও আমাদের মাইলস্টোন ফ্যামিলি ভালো আছি। আজকে তোমাদের সাথে আমি আসছি তোমাদের পুরাতন একটি অধ্যায় আলোচনা করার জন্য। যেহেতু তোমরা অনেকবার পড়েছো, তারপরও একটু এমসিকিউ গুলো ধরিয়ে দেওয়ার জন্য আজকের ক্লাস। তাহলে আজকের ক্লাসে আসো আমরা মূল আলোচনা চলে যাই। আমরা আলোচনা করতে যাচ্ছি তোমাদের উদ্ভিদ বিজ্ঞান বিষয়ের 10ম অধ্যায়, অর্থাৎ উদ্ভিদ প্রজনন, যাকে প্ল্যান্ট রিপ্রোডাকশন নামে তোমরা চিনো। প্রজনন চ্যাপ্টার পড়তে গেলে আমরা প্রথমেই শিখতে হবে প্রজনন কি। প্রজনন বলতে বোঝায় যে জীব তার অনুরূপ প্রজাতি সৃষ্টির কেই বলা হয় প্রজনন। এই চ্যাপ্টার পড়তে গেলে আমরা প্রজনন দেখব মূলত 2 প্রকার, তবে তার সাথে আরো একটি নতুন প্রকার তোমরা দেখবে, যা তোমরা যেহেতু রিভাইজ ক্লাস সেহেতু তোমরা জানো। যাই হোক, প্রথমটি ছিল যৌন প্রজনন, দ্বিতীয় হচ্ছে অযৌন প্রজনন, তার তৃতীয় প্রজননটি হচ্ছে পার্থেনোজেনেসিস। আমরা যৌন এবং অযৌন প্রজনন সম্বন্ধে জানলেও পার্থেনোজেনেসিস সম্বন্ধে কিছুটা কম জানি। আমরা এই অধ্যায়ের শেষ অংশে পার্থেনোজেনেসিস নিয়ে আলোচনা করব। আবৃতবীজ উদ্ভিদের যৌন প্রজনন শুরুতেই আমরা একটু তার ধরন সম্বন্ধে আলোচনা করি। ধরন হচ্ছে উগেমাস ধরনের। আবৃতবীজ উদ্ভিদের যৌন প্রজনন হচ্ছে উগেমাস ধরনের। উগেমাস বলতে বোঝায় শুক্রাণু সচল থাকবে এবং ডিম্বাণু থাকবে নিশ্চল। এক্ষেত্রে ফুলের সংজ্ঞাটি তোমাদের আবার একটু মনে করিয়ে দিই। উদ্ভিদ প্রজননের জন্য বিশেষভাবে রূপান্তরিত বিটুবি হচ্ছে ফুল। পরবর্তীতে আসো যে আবৃতবীজী উদ্ভিদের ডিম্বাণু সৃষ্টি হয় ডিম্বকে, ডিম্বক সৃষ্টি হয় ফুলের স্ত্রীকেশরের গর্ভাশয়ে, এবং শুক্রাণু সৃষ্টি হয় পরাগরেণুতে, পরাগরেণু সৃষ্টি হয় ফুলের পুংকেশরের পরাগধানীতে। পরাগধানীর গঠনটা আমরা একটু দেখি। প্রতিটি পুংকেশরের নিচে দণ্ডাকার পুংদণ্ড এবং মাথায় স্ফীত পরাগধানী নিয়ে গঠিত। পরাগধানীর 2টি খণ্ডকের মাঝে একটি যোজনী থাকে, যা তোমরা চিত্রের মাধ্যমে একটু দেখো। এই হচ্ছে একটি পরাগধানী, যাকে অ্যান্থার বলা হয়। পরাগধানীতে এই উপরের অংশ হচ্ছে অ্যান্থার। এটি যখন আমরা প্রস্থচ্ছেদ করব তখন এই পোলেন স্যাকগুলো দেখা যায়। পরাগধানীর আর্কিস্পোরিয়াল কোষ ঘন, সাইটোপ্লাজম থাকে। আর্কিস্পোরিয়াল কোষের সাইটোপ্লাজমগুলো ঘন, যা আমরা চিত্রের মাধ্যমে একটু পরে দেখব, এবং নিউক্লিয়াস থাকে বড়। আর্কিস্পোরিয়াল কোষ বিভাজিত হয়ে পরিধির দিকে দেয়াল কোষ এবং কেন্দ্রের দিকে প্রাথমিক জনন কোষে পরিণত হয়। তোমরা একটু চিত্রটি ভালো করে লক্ষ্য করে দেখো। এই হচ্ছে পরাগধানীর প্রস্থচ্ছেদ। এই পরাগধানীর প্রস্থচ্ছেদের বাহির দিকে রয়েছে এপিডার্মিস, এবং এরপরে রয়েছে একটা ট্যাপেটাম স্তর। ট্যাপেটাম স্তর এবং এপিডার্মিসের মাঝে রয়েছে এন্ডোডার্মিস, মিডল লেয়ার অর্থাৎ মধ্যস্তর, এবং সবচেয়ে ভিতরের দিকে স্তরটি হচ্ছে ট্যাপেটাম। এই ট্যাপেটাম নিয়ে তোমাদের অনেক প্রশ্ন আসে যে সবচেয়ে ভিতরের স্তরটির নাম কি, বলবে ট্যাপেটাম। পরাগধানীর সবচেয়ে ভিতরের স্তর হচ্ছে ট্যাপেটাম, এবং ট্যাপেটামের ভিতরে থাকে স্পুরোজেনাস টিস্যু, যেটি থেকে ভবিষ্যতে শুক্রাণু তৈরি হবে। এবং তার মাঝে যে তোমরা মাঝখানে বললা যে যোজনীর কথা, এই যোজনী হচ্ছে এই অংশটি, এটি হচ্ছে যোজনী। পরাগধানী দেয়াল কোষ হতে 3 থেকে 5 স্তর বিশিষ্ট প্রাচীর গঠিত হয়। পরাগধানীর প্রাচীর ঘেরা অংশকে পরাগথলি বলে। প্রাচীরের সবচেয়ে ভিতরের স্তর হলো ট্যাপেটাম। ট্যাপেটাম বিগলিত হয়ে পরিস্ফুটিত পরাগরেণুর পুষ্টি সাধন করে। পরাগরেণুর গঠন দেখো। প্রতিটি পরাগরেণু এককোষী এবং এক নিউক্লিয়াস বিশিষ্ট, যা হ্যাপ্লয়েড। প্রতিটি পরাগরেণু 2টি ত্বক থাকে। বাইরের ত্বকটি কিউটি যুক্ত এবং পুরু। তোমরা একটা চিত্রটি লক্ষ্য করো। এই বাইরের ত্বকটি, এই যে বহিত্বক লেখা রয়েছে, এই বাইরের ত্বকটি কিউটিন যুক্ত এবং পুরু, এবং ভিতরের ত্বকটি যে কালো যে মার্জিন করা অংশ, এটা হচ্ছে ভিতরের ত্বক। বাইরের ত্বকটিকে এক্সাইন নামেও পরিচিত। এর প্রধান উপাদান হচ্ছে স্পোরোপোলিন, যা তোমাদের এমসিকিউতে খুব বেশিবারে আসে। ভেতরের ত্বকটি বেশ পাতলা এবং সেলুলোজ নির্মিত। এটিকে অন্তঃত্বক বা ইন্টেন বলা হয়। পরীক্ষায় এমসিকিউ অংশটি হচ্ছে পরাগরেণুর ভেতরের ত্বকটি কি দ্বারা গঠিত, তখন তোমরা সেলুলোজ অংশটি ভালোভাবে দেখে নিও। এক্সাইনের পাতলা ছিদ্রান্যে অংশকে বলা হয় জনন ছিদ্র।
অর্থাৎ একজাইন, এই যে একজাইন দেখতে পাচ্ছ চিত্রে, একজাইনের এই অংশটা হচ্ছে জনন ছিদ্র, এই অংশগুলো হচ্ছে জনন ছিদ্র। একজাইনের পাতলা ছিদ্রান্নে অংশকে জনন ছিদ্র বলে, বা রেণু বা জানপুরো বলা হয়, রেণুর জানপুরো বলা হয়। একজাইনের পাতলা ছিদ্রান্নে অংশকে জনন ছিদ্র বা জানপুর বলা হয়। একটি পরাগরেণুতে সাধারণত একাধিক জানপুর থাকে বা বৃষ্টি পর্যন্ত হতে পারে। পুং গ্যামেটোফাইটের গঠন, যা তোমরা রচনামূলক প্রশ্নের জন্য অর্থাৎ ক্রিয়েটিভ কোশ্চেনের জন্য তোমরা পড়েছ। আমি এদিকে এমসিকিউর জন্য একটু অংশগুলো না দেখালেই নয়। পরাগরেণু হলো পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ। পরাগরেণুর নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে দুটি অসমআকৃতির নিউক্লিয়াস গঠন করে, যা তোমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছ। একটি হচ্ছে জনন নিউক্লিয়াস, অপরটি হচ্ছে নালিকা নিউক্লিয়াস। নালিকা নিউক্লিয়াসটি আকারে বড় থাকে, জনন নিউক্লিয়াসটি থাকে আকারে ছোট। পরাগধানীর প্রাচীর ফেটে গেলে সাধারণত পরাগরেণু দ্বি নিউক্লিয়াস অবস্থায় পরাগায়ন সংঘটিত ঘটে। অর্থাৎ এই অবস্থায়, এই যে অংশটি তোমরা দেখতে পাচ্ছ, এই অবস্থায় পরাগরেণুটি পরাগায়ন ঘটে। অর্থাৎ পুরুষ উদ্ভিদ থেকে স্ত্রী উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে পতিত হয়। এই অবস্থায় তোমাদের পরীক্ষায় মাঝে মাঝে এই অংশটি আসে, পরাগধানী থেকে পরাগরেণু কয় নিউক্লিয়াস অবস্থায় পরাগায়ন সংঘটিত হয়। অর্থাৎ 2 নিউক্লিয়াস অবস্থায় পরাগায়ন সংঘটিত হয়। জনন নিউক্লিয়াসটি মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয় আরো দুটি পুং গ্যামেট বা শুক্রাণু তৈরি করে। পরবর্তীতে এই যে পেছনে জনন নিউক্লিয়াস দেখতে পাচ্ছ, এটি আবারও মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে দুটি পুং গ্যামেট অর্থাৎ শুক্রাণু তৈরি করে। পরাগরেণু, পরাগনালিকা, পুং গ্যামেটের এইগুলো সমন্বয়ে গঠিত হয় পুং গ্যামেটোফাইট। এখন আসো ডিম্বকের পরিস্ফুরণ সম্বন্ধে জানি। ডিম্বক সৃষ্টি হয় গর্ভাশয়ের ভিতরে অমরা হতে। আমরা পাশের চিত্রের মাধ্যমে একটু দেখো, এই হচ্ছে গর্ভাশয়, গর্ভাশয়ের ভিতরে অমরা রয়েছে, অমরা থেকে তৈরি হয় ডিম্বক। ডিপ্লয়েড স্ত্রীরেণু মাতৃকোষ মায়োসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে 4টি হ্যাপ্লয়েড স্ত্রীরেণু তৈরি করে। 4টি স্ত্রীরেণুর মধ্যে অধিকাংশ ক্ষেত্রে 3টি নষ্ট হয়ে যায় এবং একটি থাকে কার্যকর অবস্থায়, যা তোমরা চিত্রের মাধ্যমে দেখো। একটু খেয়াল করো, এই ছিল ফুল, ফুলের এই অংশ হচ্ছে গর্ভাশয়, গর্ভাশয়ের ভিতরে অমরা, অমরা থেকে ডিম্বক তৈরি হয়। আমরা একটু ডিম্বকের ভিতরের অংশ অর্থাৎ স্ত্রী গ্যামেটোফাইট সৃষ্টির প্রক্রিয়াটি দেখে আসি। প্রথম হচ্ছে স্ত্রীরেণু মাতৃকোষ। এই কোষটি হচ্ছে স্ত্রীরেণু মাতৃকোষ, অর্থাৎ যে অংশ থেকে স্ত্রীরেণু তৈরি হবে। পরবর্তীতে 4টি স্ত্রীরেণু তৈরি হয়। আমরা জানি বেশিরভাগ ক্ষেত্রে অর্থাৎ প্রায় 75% উদ্ভিদে 3টি নষ্ট হয়ে যায়, একটি কার্যকর থাকে। এই কার্যকর স্ত্রীরেণু মাতৃকোষটি অর্থাৎ স্ত্রীরেণুটি, কার্যকর স্ত্রীরেণুটি পরপর 2বার মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে মোট 8টি কোষ তৈরি করে। এই ক্ষেত্রে দেখো 8টি কোষ তৈরি হয়েছে এবং ওপরে এবং নিচ থেকে একটি একটি কোষ মাঝে এসে যায়। ওপরের দিকে 3টি থাকে, নিচের দিকে 3টি থাকে এবং একটা ব্রণথলি, পূর্ণাঙ্গ ব্রণথলি তৈরি করে। ব্রণথলির ক্ষেত্রে আমরা দেখি মাঝের যে দুটি নিউক্লিয়াসকে বলা হয় গণ নিউক্লিয়াস বা সেকেন্ডারি নিউক্লিয়াস, এবং নিচের দিকে অর্থাৎ ডিম্বক রন্ধ্রের দিকে যে 3টি নিউক্লিয়াস থাকে তার মাঝখানের নিউক্লিয়াসটি আকারে বড় থাকে, যাকে বলা হয় ডিম্বাণু, এবং পাশের দুটিকে বলা হয় সহকারী কোষ। ডিম্বাণুর ঠিক অপর দিকে যে 3টি কোষ থাকে, 3টি কোষকে একত্রে বলা হয় প্রতিপাদ কোষ। অর্থাৎ আমরা যদি এট এ গ্ল্যান্স দেখি, চিত্রটি হচ্ছে এরূপ যে স্ত্রীরেণু মাতৃকোষটি বিভক্ত হয়, স্ত্রীরেণু তৈরি করে এবং স্ত্রীরেণু পরপর 2বার মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে মোট 8টি কোষ তৈরি করে। 8টি কোষ থেকে উপরের 4টি এবং নিচের 4টি থেকে একটি একটি কোষ মাঝে এসে যায়, তা তৈরি করে সেকেন্ডারি নিউক্লিয়াস, এবং সম্পূর্ণ অংশটিকে বলা হয় স্ত্রী গ্যামেটোফাইট। অর্থাৎ স্ত্রী গ্যামেটোফাইট হচ্ছে প্রতিপাদ কোষ, গণ নিউক্লিয়াস, ডিম্বাণু, সহকারী কোষ সহ সম্পূর্ণ থলিটিকে বলা হয় স্ত্রী গ্যামেটোফাইট। ভ্রূণথলির গঠন আমরা 3 রকম দেখি। গঠন 3 রকম হয় কিভাবে একটু খেয়াল করো। আমরা 3 রকম, তোমরা বই পড়েছো, মনুস্পরিক, বাইস্পরিক, টেট্রাস্পরিক। মনুস্পরিক অর্থাৎ আমরা যখন দেখি একটি স্ত্রীরেণু মাতৃকোষ বিভক্ত হয়ে 4টি অর্থাৎ মায়োসিস প্রক্রিয়া বিভক্ত হয়ে 4টি স্ত্রীরেণু তৈরি করে। 4টি স্ত্রীরেণুর ক্ষেত্রে যখন 3টি নষ্ট হয়ে যায়, একটি কার্যকর অবস্থা থাকে এবং পরবর্তীতে একটি থেকে পরপর 2বার মাইটোসিস প্রক্রিয়া বিভক্ত হয়ে একটি ভ্রূণথলি গঠন করে, তখন তাকে বলা হয় মনুস্পরিক ভ্রূণথলি। যদি কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে দুটি স্ত্রীরেণু কোষী মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে একটি ভ্রূণথলি গঠন করে, তখন তাকে বলা হয় বাইস্পরিক। যখন 4টি স্ত্রীরেণু কোষী কার্যকর অবস্থায় থাকে এবং এক্ষেত্রে 4টি কোষ থেকে একবার মাইটোসিস প্রক্রিয়া বিভক্ত হয়ে মোট 8টি নিউক্লিয়াস তৈরি করে এবং গ্রন্থলি গঠন করে, তখন তাকে বলা হয় টেট্রাস্পরিক। মনোস্পরিক, বাইস্পরিক, টেট্রাস্পরিক। খেয়াল করো,
মনস্ফুরিক ধরনের গ্রন্থলিকে পলিগোনাল ধরনের গ্রন্থলিও বলা হয়। এখন মনস্ফুরিকের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে একটি স্ত্রীরেণু পরপর দুইবার না করে একবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে একটি গ্রন্থলি তৈরি করে, তখনও সে মনস্ফুরিক থাকে। তবে এটি দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে অর্নোথ্রেরা নামক উদ্ভিদে এই অংশ দেখা যায়। তার পরবর্তীতে দেখো একটি আদর্শ ডিম্বকের গঠন। আমরা একটু ডিম্বকের চিত্রটি ভালো করে দেখো, তোমরা অনেকবার এঁকেছো, যা তোমাদের পরীক্ষায় 3 নম্বরের জন্য আসে। একটি আদর্শ ডিম্বকের গঠন। ডিম্বক আমি আশা করি তোমরা পারো। ডিম্বকের একেবারে মাঝের যে অংশ যাকে বলা হয় ব্রণথলি, এইমাত্র আমরা যা পড়লাম। ব্রণথলির ভিতরের অংশ নিয়ে আমি আলোচনা করতে চাই না। ব্রণথলির বাইরের দিকে থাকে নিউসেলাস। নিউসেলাসের বাইরে দুটি ত্বক থাকে, একটি হচ্ছে অন্তঃত্বক, অন্যটি হচ্ছে বহিঃত্বক। এবং অন্তঃত্বক এবং বহিঃত্বক থাকে না এমন একটি অংশ যাকে বলা হয় ডিম্বক রন্ধ্র। ডিম্বক রন্ধ্রের বিপরীত দিকের অংশকে বলা হয় ডিম্বক মূল অথবা ক্যালাজা প্রান্ত। তারপর নিচের দিকে, একেবারে নিচের দিকে লক্ষ্য করো, ডিম্বক নাড়ি থাকে, যেটি গর্ভাশয়ের সাথে যুক্ত থাকে। ডিম্বক নাড়ি এবং ডিম্বক যে অংশ দ্বারা যুক্ত থাকে তাকে বলা হয় ডিম্বক নাভি। আর সকল অংশগুলো আমরা আগেও দেখেছি। এই হচ্ছে মূলত একটা আদর্শ ডিম্বকের গঠন। আদর্শ ডিম্বকটি আসলে থাকে কোথায়? এই হচ্ছে গর্ভাশয়। গর্ভাশয়ের ভিতরে থাকে আদর্শ ডিম্বক, অথবা ডিম্বকটি থাকে গর্ভাশয়ের ভিতরে। এখন আসো আমরা দেখি এই ডিম্বক নিষেকের পরে কি কি ঘটে, অর্থাৎ নিষেকোত্তর পরিণতি। তোমরা তাও 3 নাম্বারের জন্য, অর্থাৎ প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা মাঝে মাঝে আসে, তার জন্য পড়েছ। আমরা একটু এমসিকিউর জন্য যদি দেখি, ডিম্বক মূল যা নিষেকের পরে নষ্ট হয়ে যায় অথবা বীজ মূল তৈরি করে। ব্রণপোষক টিস্যু অধিকাংশ ক্ষেত্রে নষ্ট হয়ে যায়, তবে কোনো কোনো ক্ষেত্রে পেরিস্পার্ম তৈরি করে। প্রতিপাদ কোষ নষ্ট হয়ে যায়। বহিঃত্বক অর্থাৎ টেস্টা অথবা বীজের বহিঃত্বক তৈরি করে। সেকেন্ডারি নিউক্লিয়াস ভবিষ্যতে অর্থাৎ নিষেকের পরে এন্ডোস্পার্ম অথবা শস্যে পরিণত হয়। ডিম্বাণু ভ্রূণে পরিণত হয়। সহকারী কোষ নষ্ট হয়ে যায়। অন্তঃত্বক ট্যাগমেন অথবা বীজের অন্তঃত্বক হিসেবে কাজ করে। বীজের রন্ধ্র অর্থাৎ ডিম্বক রন্ধ্র বীজ রন্ধ্র হিসেবে কাজ করে। ডিম্বক নাভি বীজ নাভি হিসেবে কাজ করে। ডিম্বক নাড়ি বীজ বৃন্ত, এবং সম্পূর্ণ ডিম্বকটি বীজে পরিণত ঘটে। এই যে সম্পূর্ণ একটি ফুল দেখতে পাচ্ছ, ফুলের এই অংশ হচ্ছে গর্ভাশয়। গর্ভাশয় নিষেকের পরে ফলে পরিণত হয়। এই গর্ভাশয়টা নিষেকের পরে ফলে পরিণত হয়। খেয়াল করো, নিষেক বলতে আমরা বুঝি কি, এই যে ফুলের এই উপরের অংশটি হচ্ছে গর্ভমুণ্ড। গর্ভমুণ্ডে অনেকগুলো পরাগ রেণু এসে পতিত হয়। পরাগ রেণু যখন পতিত হয় তখন 2 নিউক্লিয়াস অবস্থায় থাকে। একটি হচ্ছে তোমার জনন নিউক্লিয়াস, অপরটি হচ্ছে নালিকা নিউক্লিয়াস। যখন এই পরাগ রেণু স্ত্রী ফুলের এই অংশ দ্বারা, অর্থাৎ গর্ভদণ্ড দ্বারা নিচের দিকে আসে, এই সামনের দিকে এসে এই অংশে এসে তার নালিকা নিউক্লিয়াসটি নষ্ট হয়ে যায় এবং দুটি পুংগেমেট তৈরি করে, অর্থাৎ শুক্রাণু তৈরি করে। এই শুক্রাণু অথবা পুংগেমেট, একটি শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হয়, যা পরবর্তীতে ভ্রূণ তৈরি করে, এবং অন্য শুক্রাণুটি এই সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয় এবং যা পরবর্তীতে শস্য তৈরি করে, যা তোমরা নিষেকের অংশে পড়েছ। নিষেকের অংশ পড়তে গেলে আমরা নতুন একটা অংশ দেখি, যাকে বলা হয় দ্বিনিষেক। দ্বিনিষেক হচ্ছে একই সময়ে ডিম্বাণুর সাথে একটি পুংগেমেটের মিলন এবং সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে অপর একটি পুংগেমেটের মিলন ঘটে, যাকে বলা হয় দ্বিনিষেক। দ্বিনিষেক সংখ্যাটি তোমরা ভালো করে পড়ে নিও। দ্বিনিষেক একটি আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য, তবে নগ্নবীজী উদ্ভিদেও এটি দেখা গেছে। যেমন ইফিড্রা নামক যে উদ্ভিদ, এই উদ্ভিদেও দ্বিনিষেক আবিষ্কৃত হয়। তবে তোমাদের ব্যতিক্রমধর্মী যেহেতু এই বৈশিষ্ট্যটা পরীক্ষায় খুব বেশি আসে। নায়াসিন নামক বিজ্ঞানী আবৃতবীজী উদ্ভিদের দ্বিনিষেক আবিষ্কার করেন। সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে একটি পুংগেমেটের মিলন হচ্ছে ত্রিমিলন। আমরা কিছুক্ষণ আগে যে ফুলের অংশ দেখলাম, ওই ডিম্বকের ভিতরে যে সেকেন্ডারি নিউক্লিয়াস, সে এমনি দুটি নিউক্লিয়াস এবং অন্য আরেকটি পুংগেমেট গিয়ে যখন তার মিলন ঘটে তখন তাকে বলা হয় ত্রিমিলন। আসো পার্থেনোজেনেসিস কি? পার্থেনোজেনেসিস বাংলা হচ্ছে অপুংজনী। নিষেক ছাড়াই ভ্রূণ সৃষ্টি এবং ডিম্বকটি স্বাভাবিক বীজে পরিণত হয়, ওই প্রক্রিয়াকে বলা হয় পার্থেনোজেনেসিস। নিষেক ছাড়া যদি ফল সৃষ্টি হয় তখন তাকে বলা হয় পার্থেনোকার্পি। লেবু, কমলা লেবু, কলাতে দেখা যায়। তারপর আছে এপুস্পুরি। এপুস্পুরি হচ্ছে ডিম্বকের যে কোনো দেহকোষ থেকে ডিপ্লয়েড গ্রন্থলি সৃষ্টি হলে। ডিম্বকের দেহকোষ বলতে গ্রন্থলি ব্যতীত
তার বাইরে যে কোষগুলো রয়েছে যেমন ত্বক অথবা নিউসেলাস, ওইসব কোষ থেকে যদি গ্রন্থলি তৈরি করে তখন তাকে বলা হয় এপোস্পোরি। এপোগেমি হচ্ছে ডিম্বাণু ছাড়া গ্রন্থলির অন্য কোনো কোষ থেকে, এক্ষেত্রে রয়েছে প্রতিপাদ কোষ, রয়েছে সহকারী কোষ, এইসব কোষ থেকে যদি ভ্রূণ সৃষ্টি করে তখন তাকে বলা হয় এপোগেমি। শেষ দিকে রয়েছে তোমাদের কৃত্রিম প্রজনন। কৃত্রিম প্রজননের ক্ষেত্রে সংজ্ঞাটি হচ্ছে সংকরণ হলো উদ্ভিদ সুপ্রজননের এমন একটি পদ্ধতি যেখানে এক বা একাধিক জিনগত বৈশিষ্ট্য ভিন্ন দুই বা ততোধিক উদ্ভিদের মধ্যে ক্রস ঘটিয়ে নতুন জাত উদ্ভাবন করা, তা হচ্ছে হাইব্রিডাইজেশন অথবা কৃত্রিম প্রজনন। আমরা কৃত্রিম প্রজননের ধাপগুলো তোমরা ভালোভাবে পড়েছো, তাও আমি একটু মনে করিয়ে দিচ্ছি। যেমন প্রথম ছিল প্যারেন্ট নির্বাচন, প্যারেন্টের কৃত্রিম স্বপরাগায়ন, তারপরে ছিল প্যারেন্ট উদ্ভিদের ইমাস্কুলেশন, বেগিং, ক্রসিং, লেবেলিং, বীজ সংগ্রহ, বীজ বপন, F1 উদ্ভিদের উদ্ভব, F1 বংশধরের ব্যবহার ও নতুন প্রকরণ সৃষ্টি। এই 9টি ধাপ দ্বারা তোমরা কৃত্রিম প্রজনন ধাপগুলো ব্যাখ্যা করতে পারো। তবে এক্ষেত্রে এমসিকিউর জন্য অথবা জ্ঞানমূলকের জন্য 3 নম্বর অংশটি খুবই ইম্পর্টেন্ট, কারণ ইমাস্কুলেশন কি পরীক্ষায় আসে এবং ইমাস্কুলেশন সম্বন্ধে এমসিকিউ আসে। ইমাস্কুলেশন হচ্ছে যে পুষ্পককে মাতৃ উদ্ভিদ হিসেবে ধরা হবে, অর্থাৎ কৃত্রিম প্রজননের সময় যে পুষ্পককে মাতৃ উদ্ভিদ হিসেবে ধরা হবে তা যদি উভয়লিঙ্গিক হয় তাহলে ইমাস্কুলেশন করা হয়। পরিপক্ক হবার আগেই পুষ্প থেকে পুংকেশর মেরে ফেলা বা সরিয়ে ফেলাকে বলা হয় ইমাস্কুলেশন। অর্থাৎ যদি পুষ্পটি, যে পুষ্পকে আমরা মাতৃপুষ্প ধরবো তা যদি উভয়লিঙ্গিক হয়, এক্ষেত্রে তার পুংকেশরগুলো আমরা সরিয়ে ফেলবো, তাকে বলা হয় ইমাস্কুলেশন। শেষ দিকে আমাদের কিছু প্রয়োগমূলক প্রশ্ন রয়েছে, তা থেকে এমসিকিউ খুব বেশি আসে। যেমন হাইব্রিডাইজেশনের পরে তোমরা বিবর্তনে কৃত্রিম প্রজননের ভূমিকা পড়বা, তারপর কৃত্রিম প্রজননের অর্থনৈতিক গুরুত্ব, উচ্চ ফলনশীল ধান সৃষ্টি, উচ্চ ফলনশীল গমের সৃষ্টি, সবজি এবং কিছু ভুট্টা এবং কিছু উচ্চ ফলনশীল উদ্ভিদ তৈরি করা হয়, যে ক্ষেত্রে হাইব্রিডাইজেশন আমরা ব্যবহার করে থাকি। এক্ষেত্রে অনেক জাতের নাম রয়েছে, ওই জাতগুলো তোমরা ভালোভাবে পড়বে। শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা আমার ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছ। শুধু এতটুকুই নয়, এই ক্লাসটি আমি আসলে তোমাদেরকে একটু মনে করিয়ে দেওয়ার জন্য তোমরা কি কি পড়তে হবে। তবে সৃজনশীল প্রশ্নের জন্য তোমরা তোমাদের সম্পূর্ণ অধ্যায় ভালোভাবে পড়বে। নৈর্ব্যক্তিক অংশ এতটুকুই নয়, তোমরা যখন সৃজনশীল অংশ পড়বে তার ভিতরেও অনেক নৈর্ব্যক্তিক এসে যাবে। যাই হোক, তোমরা নিজেদের মতো করে প্রিপারেশন নাও। আজকের মতো এই পর্যন্তই। সুস্থ থেকো, ভালো থেকো, অবশ্যই নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাফেরা করবে। দেখা হবে অন্য আরেকটি ক্লাসে। আল্লাহ হাফেজ।